হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এর আগের ক্লাসে আমরা নব্যপ্রস্তর যুগের এই মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, অর্থাৎ কৃষিকাজের উদ্ভব ও উন্নয়ন, সেটা দেখেছি। তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিয়ে। আজকে নব্যপ্রস্তর যুগ কেন অন্যান্য প্রস্তর যুগের তুলনায় বেশি উন্নত ছিল, এর কী কী বৈশিষ্ট্য ছিল, অন্যান্য যুগের সঙ্গে তফাৎ কী ছিল, সেগুলোই মূলত আজকে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে যারা সাবজেক্টের জন্য বা টপিক ওয়াইজ বা স্কুল কলেজে যাই জন্য প্রিপারেশন করো না কেন, প্রত্যেকের জন্যই কিন্তু এখানে কিছু না কিছু ইনফরমেশন রয়েছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যেহেতু আমরা নব্যপ্রস্তর যুগ পড়ছি, তা নব্যপ্রস্তর কথাটা এসছে কোথা থেকে, যে নিওলিথিক থেকে। এই নিওলিথিক কথার অর্থ হলো, নিও কথার অর্থ হচ্ছে নতুন, আর লিথিক হচ্ছে পাথর। মোটামুটিভাবে যে আমরা প্রস্তর যুগ তিনটে দেখেছি, উচ্চ, নিম্ন এবং মধ্য বলা যায়, বা নব্যপ্রস্তর যুগ, বা পুরাতন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এরকমভাবে বলা যায়। তো সাধারণভাবে যেটা বলা হয়, ও প্রাগৈতিহাসিকরা যেটা বলে থাকেন, সেটা হচ্ছে নিম্ন, উচ্চ, পুরাতন প্রস্তর যুগের মধ্যবর্তী স্থানে যে যুগ এসেছিল প্রস্তর, সেটাকে নব্যপ্রস্তর যুগ বলা হয়। এই নব্যপ্রস্তর যুগের সূচনা কিন্তু পৃথিবীতে একসঙ্গে সব জায়গায় হয়নি, এক একটা টাইমে এক এক জায়গায় হয়েছিল। নব্যপ্রস্তর যুগের প্রথম অস্তিত্ব দেখা গিয়েছিল উত্তর আফ্রিকা, প্যালেস্টাইন, সিরিয়া, মেসোপটেমিয়া, পারস্য এবং পরবর্তীকালে ভারতে। এছাড়াও তুর্কিস্তান, দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর চীন, দক্ষিণ আমেরিকা, পেরু, বলিভিয়া এবং মেক্সিকান মেসোতেও নব্যপ্রস্তরীয় যে যুগের যে বিপ্লব ঘটেছিল তার কিন্তু অস্তিত্ব পাওয়া গিয়েছে। এই বিভিন্ন জায়গার বিভিন্ন তথ্য থেকে যেগুলো পাওয়া যায়, মোটামুটিভাবে এই যুগের সূচনা হয় 7000 খ্রিস্টপূর্বাব্দে, এবং ব্রোঞ্জ যুগের উদ্ভবের সঙ্গে সঙ্গে কিন্তু এর মানে তাম্রপ্রস্তর যুগ শুরু হয়, সেটা নব্যপ্রস্তর যুগ শুরু হয়, যেটা মোটামুটি 3000 খ্রিস্টাব্দে এর সমাপ্তি ঘটেছিল। কারণ ব্রোঞ্জের উদ্ভব কিন্তু 3000 খ্রিস্টপূর্বাব্দে আশেপাশে হয়েছিল। তাহলে মোটামুটি 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই নব্যপ্রস্তর যুগের অস্তিত্ব বজায় ছিল। তো এর বৈশিষ্ট্যগুলো কী কী? এর প্রধান যেটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে এর হাতিয়ারে যে পার্থক্য এসেছিল, অর্থাৎ এই যুগের হাতিয়ারগুলো ছিল অনেক বেশি মসৃণ এবং প্রবল ঘর্ষণ, অর্থাৎ ঘষে ঘষে এবং পালিশ করে একদম সূক্ষ্ম তৈরি করা হয়েছিল, এবং আকারে অনেকটা ক্ষুদ্রাকৃতির হয়ে গেছিলো। এখানে স্ক্রিনে যেগুলো আমি বৈশিষ্ট্যগুলো বলছি প্রত্যেকটারই কিন্তু ছবি এখানে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। এইসব যে হাতিয়ারগুলো বলা হচ্ছে, যেগুলো যার মধ্যে মিশরের ম্যামথ, প্যালেস্টাইনের জেরিকো, কুর্দিস্তানের জারমু, ইরানের সিয়াল্ক, তুর্কিস্তানের আনু, ভারতের বুরঝম প্রভৃতি ক্ষেত্র থেকে এই হাতিয়ারগুলোর সন্ধান পাওয়া গিয়েছে। এগুলোর থেকে যেগুলো এর বৈশিষ্ট্য হিসেবে পাওয়া যায় সেটা হচ্ছে অতি সূক্ষ্ম এবং মসৃণ বর্ষা, জ্যাভেলিন, পাথরের বল্লম, কাস্তের ফলক, ছিদ্র করার জন্য ছুঁচলো পাথর খণ্ড, কুঠার ও তীরের ফলক ইত্যাদি জিনিস পাওয়া গেছে। এর পাশাপাশি জাঁতা, বিভিন্ন পাত্র, হামানদিস্তা ইত্যাদিও পাওয়া গিয়েছে। নেক্সট, এই যুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৃষিকাজ। এই কৃষিকাজের ওপর ডিটেলস আমরা আগের ক্লাসে পড়েছি, আজকে জাস্ট একটু শর্টে আমরা আলোচনা করে চলে যাব, কারণ এর বৈশিষ্ট্যের মধ্যে যেহেতু এটা পড়ছে। তো নব্যপ্রস্তরীয় যুগের সভ্যতার প্রধান বৈশিষ্ট্য বা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কিন্তু কৃষিকার্যের উদ্ভব। প্রধানত যেটা জানা যায় যে মধ্যপ্রাচ্যের যে উর্বর অর্ধচন্দ্রাকৃতি যে ভূভাগ ছিল, সেটাখানেই কৃষিকার্যের প্রথম উদ্ভব হয়েছিল। সম্ভবত মানুষ জমির উর্বরতার উৎপাদন শক্তি সম্পর্কে সাময়িকভাবে কিছু জ্ঞান লাভ করেছিল এবং লক্ষ্য করেছিল যে কোনো ফল বা কোনো শস্যের বীজ সেটাকে লাগালে সেটা থেকে আরও বেশি পরিমাণে পরবর্তীকালে আরও বেশি শস্য বা খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে, এবং এটাকেই লক্ষ্য করে কিন্তু তারা কৃষিকাজ শুরু করেছিল। এবং এটা শুরু হয়েছিল গুহা থেকে, তারা সমতল ভূমিতে বসবাস করার সঙ্গে সঙ্গে, এবং শস্য উৎপাদনের পাশাপাশি শস্য কাটা, বাছা এগুলো সম্পর্কেও আস্তে আস্তে তাদের মধ্যে ধ্যান ধারণার জন্ম হয়। প্রধানত এশিয়া মাইনর, ককেসাস পার্বত্য অঞ্চল এবং মেসোপটেমিয়ায় সম্ভবত গমের চাষ শুরু হয়েছিল। উত্তর আফ্রিকা, পারস্য, তুর্কিস্তানে বার্লি উৎপাদিত হতো, এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে ধানের চাষ শুরু হয়েছিল। এই জমি কৃষিকাজের জন্য কাঠের হাল, নিড়ানি ইত্যাদি ব্যবহার করা হতো। এছাড়া ফসল কাটার জন্য কুড়ুল, কোদাল এবং কাস্তের প্রচলন ছিল। বলা যায় যে এই কৃষির উৎপাদনের মধ্যে দিয়ে কিন্তু প্রথম
একটা অর্থনৈতিক ব্যবস্থা সমাজে চালু হয়েছিল এবং বিনিময় প্রথা উদ্ভব ঘটেছিল। নেক্সট ছিল পশুপালন। দুঃসমস্যা যে ছিল, অর্থাৎ খাদ্যের স্টক যখন ফুরিয়ে যেত সেই সময় কী করে খাওয়া যাবে সেই উদ্দেশ্যেই কিন্তু মানুষরা প্রথম পশুকে পোষ মানাতে শুরু করেছিল এবং তাকে প্রতিপালনের প্রথম শুরু হয়েছিল কিন্তু নব্যপ্রস্তরীয় যুগে। মিশর, মেসোপটেমিয়া, ইরান প্রাচীনতম নব্যপ্রস্তর যুগের সংস্কৃতিতে এই ধরনের নমুনা পাওয়া গিয়েছিল, যেখানে কৃষিকার্যের পাশাপাশি পশুপালনেরও অস্তিত্ব পেয়েছিল। সাধারণত বিস্তীর্ণ যে তৃণভূমি যেগুলো ছিল সেখানেই মুক্ত প্রান্তর জলাভূমিতে এসব পশুরা বেড়ে উঠেছিল। নবপ্রস্তর যুগের পোষ মানানো বা গৃহপালিত পশুর মধ্যে ছিল ভেড়া, ছাগল, গরু, ষাঁড়, শূকর, মুরগি ইত্যাদি। এসব জন্তুদের কাছ থেকে তারা মাংস, দুধ, পশম, তাদের চামড়া, হাড় ইত্যাদি সংগ্রহ করতে শুরু করেছিল। নেক্সট মৃৎশিল্প। এই যুগের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল কিন্তু মাটির পাত্রের ব্যবহার, যেখানে কৃষিজীবীদের যে খাদ্য, গম, বার্লি যেটা এক্সেস যেটা থাকতো সেটাকে স্টোর করে রাখার জন্য কিন্তু এই মাটির পাত্রের ব্যবহার বেড়েছিল। সেই হিসেবে নদীর পলিমাটিকে কাজে লাগিয়ে ততদিনে আমরা যেটা এখানে দেখব যে এই যুগে একটা চাকারও আবিষ্কার হয়েছিল। সেই চাকা শুধুমাত্র যে যানবাহন পরিবহনের ক্ষেত্রে শুধু তাই নয়, কুমোরের চাকা হিসেবে মৃৎপাত্রের উন্নতির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল। নেক্সট বয়ন বা বস্ত্রশিল্প। এই যুগের একটি উল্লেখযোগ্য ঘটনা কিন্তু ছিল। কৃষি ও পশুপালনের প্রচলন হওয়ার ফলে বস্ত্র বোনার কাঁচামাল হিসেবে তিসি, তুলো, পশুর লোম ও পশমের কোনো কিছু যেহেতু অভাব ছিল না, তাহলে এগুলোকে এরা কাজে লাগিয়েছিল। এই সময় ফ্লেক্স জাতীয় যে সুতো পাওয়া যেত তার থেকে মোটা মোটা ধরনের কাপড় বোনা হতো। ইরাকের সিয়াল থেকে এরকম প্রচুর কিন্তু পোড়ামাটির মাকু আবিষ্কৃত হয়েছিল, যেগুলো দিয়ে তিসি, তুলো, পশমে কীভাবে সুতা প্রস্তুত করা হয় তার একটা ধারণা পাওয়া যায়। নেক্সট বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। এই যুগে হাড়ের তৈরি হাতিয়ারের ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেয়েছিল, যেমন যেহেতু বয়ন শিল্পের উন্নতি ঘটেছিল সেখানে ছুঁচ, এছাড়া শিকার করার জন্য হারপুন, বর্ষা, তীর ফলক, মাংস কাটার জন্য বিভিন্ন যন্ত্র, সুতো কাটার যন্ত্র, এই হিসেবে নতুন নতুন যন্ত্রপাতিরও আবির্ভাব হয়েছিল। ধাতুর ব্যবহার। নবপ্রস্তর যুগের একদম শেষ ভাগে তামা ও ব্রোঞ্জের বিভিন্ন জিনিস আবিষ্কৃত হতে শুরু করে। তার ফলে মানুষ কিন্তু পাথর থেকে আস্তে আস্তে ধাতুর ব্যবহার করতে শিখেছিল। এই যুগের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আগুনের ব্যবহার। আগুনকে জ্বালানোর পদ্ধতি, আগুনকে কিভাবে ব্যবহার করা যায়, এই সমস্ত কিছুই কিন্তু তারা এই যুগে শিখেছিল। এটা কি বলবো, পাথরের অস্ত্র তৈরি করতে গিয়ে ঘর্ষণের মাঝে বা ঠুকতে গিয়ে সে সময় আগুন কোনো সময় জ্বলে যায় এবং সেখান থেকে আগুনের আবিষ্কার এবং আগুনকে নিয়ন্ত্রণে এনে কীভাবে সেটাকে নিজের কার্যে ব্যবহার করা যায় সেটাই দিয়েছিল। কারণ ছবিতে যেটা দেখতে পাচ্ছ যে ধাতুর ব্যবহার, আগুনের ব্যবহার করে তারা কীভাবে যন্ত্রপাতি করছে, এগুলো কিন্তু এখানে মোটামুটি দেখানো হয়েছে। নেক্সটের বৈশিষ্ট্যের মধ্যে ছিল মৎস্য শিকার। নদীর ধারে যেহেতু তারা বসবাস করতো এবং তারা মাছকে খাদ্য হিসেবে অনেক প্রাচীনকাল থেকেই তৈরি করেছিল, কিন্তু মাছ ধরার জন্য বড়শি বানানো, জাল তৈরি করা, অনেক জন্তু ও শত্রুর আক্রমণ থেকে বাঁচতে ছোট ছোট মাচা তৈরি করে, ছোট ছোট জলাশয় তৈরি করে মাছের ঘর তৈরি করা, যেগুলো এক কথায় বলা যায় যে অনেকটা মাছ চাষ করে সেগুলোকে নিজেদের খাদ্য হিসেবে ব্যবহার করা, এগুলো তৈরি হয়েছিল। এগুলির উদাহরণ কিন্তু সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের হ্রদের ধারে যেসব লোক বসতি সে সময় স্থাপন করেছিল সেখানকার থেকে দেখা যায়। নেক্সট বিজ্ঞান ও প্রযুক্তি। এই যুগে লাঙল, চাকাওয়ালা গাড়ি, পালতোলা নৌকা যেরকম উদ্ভব হয়েছিল, তেমনি প্রস্তর যুগ থেকে আস্তে আস্তে তারা হাতিয়ারের যুগে আসছিল। সেই হিসেবে কিন্তু অনেক ধরনের নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছিল, যেমন আমরা পরে দেখব যে ভাষার ব্যবহার শিখেছিল, সেই হিসেবে লিখন, গণনা প্রণালী, পরিমাপ করা ইত্যাদি জিনিসেরও কিন্তু আবির্ভাব এই নব্যপ্রস্তর যুগেই ঘটেছিল। সামাজিক জীবন বা সমাজ জীবন। এই যুগে কিন্তু মানুষ প্রথম সমাজবদ্ধ জীবে পরিণত হয়। পরিবার এই সময় শুরু হয় এবং পরিবারই ছিল সমাজের একদম ক্ষুদ্রতম রূপ বা প্রাচীনতম রূপ। শ্রমের বিভাজন দ্বারা অর্থনৈতিক উন্নয়ন এবং সম্পত্তির মালিকানা ছিল এই যুগের অন্যতম বৈশিষ্ট্য। বিনিময় প্রথার দ্বারা একটা অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয়। পারিবারিক মর্যাদা ও নিরাপত্তার জন্য মানুষ স্বীকৃত প্রথম বিবাহ প্রথা কিন্তু এই সময় থেকেই চালু হয়েছিল। ধর্মীয় জীবনেও কিছু কিছু পরিবর্তন ঘটেছিল, যেমন প্রতিষ্ঠান হিসেবে ধর্মের উন্মেষ এই যুগের ছিল অন্যতম বৈশিষ্ট্য। ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে মানুষের চেতনা, বিশ্বাস এবং তার পাশাপাশি কিন্তু জাদুবিদ্যাও সংযোজিত হয়েছিল।
এই সময় থেকে কিন্তু ধর্মের নিষিদ্ধ বিভিন্ন কার্যাবলী থেকে তারা দূরে থাকত। এই যুগের আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার বা বৈশিষ্ট্য বলা যায়, সেটা হচ্ছে চাকার আবিষ্কার। এখানে প্রথমে হচ্ছিল মৃৎপাত্র, যেহেতু উন্নতি ঘটেছিল, চাহিদা বেড়েছিল, কুমোরের চাকা আবিষ্কার ফলে মৃৎশিল্পে একটা অভাবনীয় পরিবর্তন এসেছিল। এছাড়া চাকা আবিষ্কারের মাধ্যমে বস্ত্রশিল্পেরও বিকাশ ঘটেছিল, যে মাকুগুলো চালানো হতো মানুষ কাপড় বুনতে সাহায্য করে। এছাড়া আরেকটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছিল, সেটা হচ্ছে যানবাহন তৈরির ধারণা শুরু হয়। তার ফলে কী হয়েছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। যদিও চাকার যে ফরমাট সেটা বর্তমান যুগের মতো অত উন্নত নয়, কিন্তু তা হলেও একটা ধারণা, এটা কিন্তু সব ক্ষেত্রেই, অর্থাৎ মৃৎপাত্র, বস্ত্রবয়ন শিল্প এবং যানবাহনের ক্ষেত্রে বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এনেছিল। নেক্সট হচ্ছে নৌকার ব্যবহার। নৌপথে পরিবহন সম্পন্ন করার জন্য নব্যপ্রস্তর যুগের লোকেরা কিন্তু নৌকা তৈরি করতে শুরু করে। তারা এখানে একদম প্রাথমিক, অর্থাৎ গাছের গুঁড়ি কেটে যে নৌকা করা, সেটা থেকে শুরু হলেও পরবর্তীকালে আস্তে আস্তে তারা পালতোলা বিভিন্ন নৌকার ব্যবহারও, যেগুলো বাতাসের অনুকূলে হয়, সেগুলো তৈরি করতে শুরু করে। স্থায়ী বাসস্থান নির্মাণ এই যুগেই কিন্তু শেষ দিকে মানুষ নিজের জন্য স্থায়ী বাসস্থান নির্ভর করে বিভিন্ন ধরনের ঘাস, পাতা, গাছ, কাঠ ইত্যাদি দিয়ে কুটির বানিয়ে বসবাস করতে শুরু করে। নব্যপ্রস্তর যুগে আর একটি বৃহত্তম বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে মানুষের মধ্যে যেহেতু ভাব বিনিময় বেড়েছিল, এবং সেই ভাব বিনিময়ের চাহিদা থেকেই কিন্তু মানুষের ভাষার সৃষ্টি হয়েছিল। শিল্পকলার উদ্ভাবন। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রাপ্ত নিদর্শন থেকে নব্যপ্রস্তর যুগে যে একটা নান্দনিকতার বা স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, এগুলোর কিন্তু একটা উন্নতি ঘটেছিল। চিত্রকলা কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু আমূল পরিবর্তন ঘটেনি। নব্যপ্রস্তর যুগেও কিন্তু মানুষ চিত্রের ক্ষেত্রে সেই গুহাকেই বেছে নিয়েছিল, এবং গুহা চিত্রগুলিকে কী হয়েছিল, মানুষের পশুপালনের পাশাপাশি কৃষি জীবনে যে উন্নতি বা কৃষি জীবনে যে তাদের কৃষি পর্যায়ে যে উন্নতিকরণ, সেগুলো চিত্রিত করা হয়েছিল। সবথেকে গুরুত্ব ছিল এই যুগের স্থাপত্য ভাস্কর্য। নব্যপ্রস্তর যুগের স্থাপত্যকলার সবচেয়ে বড় উদাহরণ হলো মেগালিথিক সংস্কৃতি, অর্থাৎ বড় বড় যে প্রস্তরখণ্ডগুলোকে দিয়ে এগুলো কাজ হতো, তার মধ্যে যে স্তম্ভ সদৃশ যেগুলো, সেগুলো হচ্ছে মেনহির, এবং টেবিল সদৃশগুলোকে বলা হতো ডলমেন। মানে আমরা যদি এটা জুম করি, তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হচ্ছে কিন্তু মেনহির, আর এই যে জিনিসগুলোকে, এগুলোকে বলা হচ্ছে কিন্তু ডলমেন। ঠিক আছে। এই মেগালিথিক সংস্কৃতির নিদর্শন ইংল্যান্ড, স্পেন, মিশর, সিরিয়া ইত্যাদি দেশে পাওয়া গিয়েছে। এছাড়া স্টোনহেঞ্জ ছাড়াও নব্যপ্রস্তর যুগের বিভিন্ন স্থাপত্যকীর্তির নিদর্শন প্যালেস্টাইনের জেরিকো শহরেও পাওয়া যায়। ভাস্কর্যর ক্ষেত্রে রিলিক ছাড়াও ত্রিমাত্রিক পদ্ধতিতেও ভাস্কর্য তৈরি করা হতো। এছাড়াও বিভিন্ন মূর্তি তৈরি করা হতো, যেগুলো হচ্ছে মাতৃকা মূর্তির ক্ষেত্রে এক্ষেত্রে বেশি উন্নতি লাভ করেছিল, যেমন তুরস্কের হাসিলি কুলুকেন থেকে এগুলো যেগুলো পাওয়া গিয়েছে, সম্ভবত পাথর কেটেই এই মাতৃকা মূর্তিগুলো তৈরি করা হয়েছিল। তো এই হলো নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এরপরে আমরা তাম্রপ্রস্তর যুগ এবং সেখানে বিভিন্ন যে পৃথিবীর যে বিভিন্ন যে উল্লেখযোগ্য সভ্যতা, সেগুলো একে একে পড়ব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে, সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।